দরবারে সুলতানে আজকে আমরা এমন একজনের সাথে কথা বলবো যিনি একই সঙ্গে একাধারে কবি, প্রাবন্ধিক এবং অনুবাদক। কবি হিসেবে তার যেমন রয়েছে আলাদা বৈশিষ্ট্য, বৈচিত্র্য, আলাদা প্রকরণ শৈলী এবং কাব্যশৈলী, ঠিক একইভাবে প্রাবন্ধিক হিসেবেও তার রয়েছে আলাদা মেজাজ, আলাদা পরিচয়, আলাদা ধরন। সেই ধরনের জায়গাটি থেকে তিনি সাহিত্য সমালোচনা করেন, তিনি সমসাময়িক বিষয় নিয়ে লেখেন, তিনি শিল্প ও সংস্কৃতির নানা দিক নিয়ে আলোকপাত করার চেষ্টা করেন এবং অনুবাদের ক্ষেত্রেও তার ঠিক এমনই আলাদা একটি বৈশিষ্ট্যের জায়গা আছে। সেই বৈশিষ্ট্যের জায়গাটি হচ্ছে বিশ্বের একটি বিশেষ সাহিত্যাঞ্চলকে তিনি তার অনুবাদের মধ্য দিয়ে আমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করে যাচ্ছেন, অনেক দিন ধরে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সেই অঞ্চলটি হচ্ছে ল্যাটিন আমেরিকা। ল্যাটিন আমেরিকার সাহিত্যের অনেক বড় বড় গুণী সাহিত্যিককে তিনি বাংলা ভাষায় অনুবাদ করেছেন। তাদের মধ্যে রয়েছেন মারিও ভার্গাস হোসা, হোর্হে লুইস বোর্হেস, এদের মতো লেখকরা। তিনি রাজু আলাউদ্দিন, কবি, প্রাবন্ধিক এবং অনুবাদক। রাজু আলাউদ্দিনের সঙ্গে আজকে আমাদের দরবারে সুলতানের কথাবার্তা। রাজু ভাই, আমরা যেসব কথাবার্তা বলছিলাম, তো আমরা এখন আবার একটু শুরু করি অন্য জায়গা থেকে। সেটা হচ্ছে যে আপনি শুরু করলেন কবিতা দিয়ে, জি, কবিতাকেই কেন্দ্র করলেন, ভর কেন্দ্র করলেন, কিন্তু তারপরে আমরা যেটা দেখলাম যে আপনার এই যে 40 বছরের যে একটা যাত্রাপথ, এই যাত্রার মধ্যে কবিতার ভাগটাই কম পড়ে গেল। কবিতাকে এইভাবে বঞ্চিত করার জায়গাটা কেন? বিশেষ করে আমরা দেখবো যে আপনার কবিতার বই প্রকাশিত হলো কম। আপনি কি আসলে কবিতা লিখলেনই কম, নাকি প্রকাশিত হলো কম? কোনটা ঘটলো আসলে? না, এটা ঠিক যে আমি লিখেছি কম। আমার যারা সমসাময়িক যারা আছেন, দু একজন ব্যতিক্রম বাদে বাকি সবার কবিতার সংখ্যা প্রচুর। তো সেই তুলনায় আমার তো অবশ্যই কম। আমি কবিতা লিখেছি, অনেক লিখেছি, যেগুলো প্রকাশিত হয়নি, যেগুলো হয়তো আমি নিজেই মানে বাতিল করে দিয়েছি। তো ফলে আমি আমার কবিতার বইয়ের সংখ্যা মাত্র এই পর্যন্ত 2টি। কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে মানে লক্ষ্য করেন, আমার কবিতার মধ্যে কিন্তু অনেক রকমের কবিতা আছে, ভেরিয়েশন আছে, অনেক বৈচিত্র্য আছে, নানান বিষয় আমি লিখেছি। মানে বিষয় ভিত্তিক যদি বলেন সেভাবে লিখেছি। এমনকি যেমন ফুটবল এইটাকে এরোটিসাইজ করা, মানে ফুটবলটা কি, ফুটবলে যারা খেলছে, কবিতাটা আপনার মনে থাকলে এটা হচ্ছে আপনার রেক্টাঙ্গেল জোনি এবং ফুটবলটাকে আমি মানে শিশ্ন হিসেবে কল্পনা করছি। আর যেই ফুটবল বার যেটা, ঠিক আছে, এইটা হয়ে গেছে জোনি আর কি। আমরা কি করি, আমরা আসলে শিশ্ন যাতে প্রবিষ্ট হয়, ঠিক আছে, এইভাবে এরোটিসাইজ করা। আমি একটা উদাহরণ হিসেবে বললাম। তারপরে আমার আরেকটা কবিতা সঙ্গে আমার আরেকটা বিষয় মনে পড়ছে, একটু শেয়ার করি আপনার সাথে। সেটা হচ্ছে যে সম্ভবত বোর্হেসের, হোর্হে লুইস বোর্হেসের একটা গল্প আছে। সেই গল্পটা হচ্ছে যে একটা ওয়েস্টার্ন অঞ্চল আর কি, যেটা আমরা যেটা কাউবয় কালচার, গাউচো, ওদের ওখানে বলে গাউচো, ওরকম একটা অঞ্চল। ওই অঞ্চলটা একটা বিরান ভূমির মতো। সেই বিরান ভূমিতে একটা নারী আছে আর অনেকগুলো কাউবয় আছে। তো কে আসলে তাকে নিয়ে যাবে, তাকে নিয়ে ঘরে যাবে, সেটার জন্য একটা প্রতিযোগিতা হচ্ছে। ব্যাপারটা মানে কি বলে যে সমঝোতা করার জন্য, ফয়সালা করার জন্য, মারদাঙ্গা, মারামারি কাটাকাটি না করে। এটা বলতে যে আপনি গল্পটার কথা বলছি, ইন্ট্রুডার। আমি ইংরেজিতে ইন্ট্রুডার, বাংলায় অনুপ্রবেশকারী। ওই মহিলা হলো যে এরকম পা ফাঁক করে শোয়, ওইখানে হলো পয়সা ছুঁড়ে মারতে হবে। ও আচ্ছা আচ্ছা, তো পয়সা ছুঁড়ে, এটা অন্য গল্প। যার পয়সাটা ওইখানে গেঁথে যাবে, হ্যাঁ, তার জননাঙ্গে গেঁথে যাবে যার পয়সাটা, সেই তাকে ঘরে নিয়ে যেতে পারে। তো উপস্থিত যারা ছিল তারা কেউ পারে না। হঠাৎ একজন বাইরে থেকে যে আসে, সে খুব বীর দর্পে আসে, সে পয়সাটা হাতে নেয়, হাতে নিয়ে ছুঁড়ে মারে, ওইখানে পয়সাটা গেঁথে যায় এবং ওই নারী হলে যে ওই পয়সাটাকে কিভাবে হলে যে পিছলে ফেলে দেওয়া যায় সেই চেষ্টাও করে, কিন্তু ওটা পড়ে না। আপনারটার সাথে মনে হয় যে ওইটার একটা মানে দূরবর্তী সামঞ্জস্য হলেও আছে। সেটা থাকতে পারে। তো আমি বলছিলাম যে মানে এই বিষয়ের কথা যদি বলেন, আরেকটা কবিতা লিখেছি, ওটা বলো যমজ কবিতা, অভিন্ন আলাদা যমজ কবিতা। সেটার ধারণাটা হচ্ছে যে টুইন বেবি জন্মগ্রহণ করে না, দেখতে একই রকম, একই রকম, তাই না?
আমি যেটা করেছি সেটা হলো যে বিষয়টা প্রেমের, তো প্রেমের একটা স্তবক আমি বলছি, এর পরের স্তবকটা প্রায় একই রকম কিন্তু আবার একটু ভিন্ন রকম। পরের স্তবকটা আমি ইটালিক করে দিয়েছি এবং যেই পরিবর্তনগুলো আছে সেই পরিবর্তনগুলো আবার, অর্থাৎ আপনি দেখবেন যে আপনার যদি যমজ শিশু থাকে, অন্যরা হয়তো মানে আলাদা করে বুঝতে পারে না, কিন্তু আপনি কিন্তু জানেন হ্যাঁ, আলাদা করে কোন ছেলেটার নাম কি। কিছু কিছু আলাদা শনাক্তিকরণ চিহ্ন তো থাকেই। থাকে। আমি ঠিক ওই কনসেপ্টটাকে ব্যবহার করেছিলাম ওই কবিতাটায়, এবং এই কবিতাটার মধ্যে মানে ফিলসফিক্যাল, এরোটিক ব্যাপার, তারপরে সাইকোলজিক্যাল, যেটা ফ্রয়েডিয়ান সাইকোলজিক্যাল, ঠিক আছে, আমি সেখানে প্রেমিকাকে মানে জায়া বলছি, মা বলছি, দুহিতা বলছি, যেগুলো মানে ফ্রয়েডিয়ান যে কমপ্লেক্স যেগুলো আর কি, ঠিক আছে, এই জিনিসগুলো আছে। এবং ভাষা যে একটা সময় গিয়ে কোনো কোনো ক্ষেত্রে নিজেকে আর কি করতে পারে না, যেমন ধরেন প্রেমের ক্ষেত্রে আপনি যখন নিয়ন্ত্রণ করতে পারেন আপনি। হ্যাঁ, মানে ভাষা যে একটা সীমাবদ্ধ থাকে, সীমাবদ্ধতা, এইটাই হচ্ছে কথা। আপনি যখন প্রেমে পড়েন, আপনি দেখবেন প্রেমে যখন পড়েন প্রেমিকাকে, আপনি অনেক কিছু বলেন, কিন্তু আপনার মনে হয় আপনি আসলে যা যা বলতে যাচ্ছেন সবটা আপনি বলতে পারছেন না, না। সেটা তো হয়ই। প্রেমের চেয়েও বেশি হয় হলো ঠিক আছে। যে বাৎসল্যের ক্ষেত্রে আপনি দেখবেন যে যখন কোনো মা তার শিশুকে আদর করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক হলো যে কত কিছু বলে সে, অনেক হলো যে অনেক কথা, অর্থহীন অর্থহীন শব্দ তৈরি করে, ঠিক আছে, তৈরি করে কত কিছু বলে, যেমন রূপক হিসেবে আমার পাখি, আমার সোনা পাখি, যেটা প্রেমিকার ক্ষেত্রেও বলে। হ্যাঁ, তো এইসব তো ওই একই কবিতাতে যে ভাষার যে সীমাবদ্ধতা সেটাও আমি বলেছি, যে এরপরে আমি আর বলতে পারছি না তোমাকে, যে অনেক নামে আমি তোমাকে ডেকেছি এবং 3টি ভাষায়, যেহেতু আমি 3টি ভাষা একটু একটু জানি আর কি, আমি বলেছি 3টি ভাষায় আমি তোমাকে অনেক নামে ডেকেছি, কিন্তু আমি দেখলাম ভাষা আসলে সীমাবদ্ধ। এই যে ভাষা, ওই কবিতাটার মধ্যে অনেকগুলো বিষয় কিন্তু একসঙ্গে আছে। এখনকার সময়ে এসে আমাদের চারপাশের পরিস্থিতির মধ্যেও আমরা একটা ব্যাপার দেখছি যে কিভাবে কত বেশি ভাবে রবীন্দ্র বিদ্বেষ তৈরি করা যায়, এরকম একটা পরিস্থিতি কিন্তু আমরা, এটা যে আজকে তৈরি হয়েছে বা অনেক না, বলবেন এটা তো- হয়তো 2024 সালের যে আন্দোলন, সেই আন্দোলনের পরবর্তীতে বলা যায় এটা যে রাজনৈতিক এজেন্ডা তৈরি হয়েছে, সেই রাজনৈতিক এজেন্ডার জায়গা থেকে রবীন্দ্রনাথকে এক্সক্লুড করার বা মানে বাইরে ঠেলে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু আমরা দেখবো তা না, আসলে এরও আগে থেকে এটা দেশ বিভাগের পর থেকে, রবীন্দ্র 47-এর পর বিরোধিতার থেকে জায়গা রয়েছে। এবং শুধু বাংলাদেশে না, আমরা দেখবো যে রবীন্দ্রনাথ বিভিন্ন ভাবে তার বিভিন্ন জায়গা থেকে, একাডেমিক জায়গা থেকে হোক, ভারতবর্ষের জায়গা থেকে হোক, হিন্দি সংস্কৃতির জায়গা থেকে হোক, হিন্দু সংস্কৃতির জায়গা থেকে হোক, বা বাংলাদেশের প্রেক্ষাপট থেকে হোক, নানাভাবে বিরোধিতার শিকার হয়েছেন। হ্যাঁ, সেই জায়গায় আমরা দেখলাম যে আপনি আবার রবীন্দ্রনাথের কিছু কিছু জায়গায় নতুন করে ফোকাস করছেন আপনার প্রবন্ধগুলোর মাধ্যমে। বিশেষ করে আমরা যদি দেখি যে ল্যাটিন আমেরিকায় যে রবীন্দ্রনাথের ভ্রমণ, রবীন্দ্রনাথের যে সেইখানকার কার্যক্রম, চর্চা, অ্যাক্টিভিটিস, ল্যাটিনরা কিভাবে রবীন্দ্রনাথকে চর্চা করলেন, সেই বিষয়গুলো আপনি কিন্তু সামনে নিয়ে আসছেন। তো আপনার এই রবীন্দ্র চর্চা, এই রবীন্দ্র চর্চার জায়গাটা কেন, কোন উদ্দীপনা, উৎসাহ, অনুপ্রেরণার জায়গা থেকে, এটা একটু জানতে চাই। এইটা আসলে অনেকে হয়তো ভাবে যে আমি রবীন্দ্র বিশেষজ্ঞ, আসলে তো আমি রবীন্দ্র বিশেষজ্ঞ না। বিশেষজ্ঞ বলতে যা বোঝায় সেটা হলো যে আপনি তার রবীন্দ্রনাথের সমস্ত খুঁটিনাটি আমার জানা থাকে, জানা, যেটা আমরা বলতে পারি শঙ্খ ঘোষ রবীন্দ্র বিশেষজ্ঞ, কোনো সন্দেহ নাই। আরো অনেকে আছে, আরো অনেকে। শুধু শঙ্খ ঘোষ না, আমাদের দেশেও আছেন, আমাদের বাংলাদেশেও ছিলেন অনেকে। মান্নান ভাই অবশ্যই রবীন্দ্র বিশেষজ্ঞ, উনি অনেক বিশেষ বিশেষজ্ঞ, নজরুল বিশেষজ্ঞ, জীবনানন্দ দাশ, তারপরে মানিক বন্দ্যোপাধ্যায়। তো যাই হোক, আমি সেই অর্থে আসলে বিশেষজ্ঞ নই। রবীন্দ্রনাথ বিষয়ে আমার লেখালেখির সূচনা, সেটা রবীন্দ্রনাথ আমি খুব বেশি জানি বলে আমি শুরু করেছি তা নয়। বিষয়টা হলো, আমি ভাগ্যান্বেষণে যদি বলি, এই প্রচলিত শব্দ ব্যবহার করে, আমাকে যেতে হয়েছিল স্প্যানিশ ভাষী একটি দেশে, মেক্সিকোতে। মেক্সিকোতে। তো একটা কথা আছে না যে ঢেকি স্বর্গে গেলেও ধান মানে, তা আমি হচ্ছে সেই ঢেকি। ওখানে গিয়েছি, ওই ভাষা কিছুটা রপ্ত করার পরে তখন মনে হলো, এবং কিছু কিছু আভাস শঙ্খ ঘোষের লেখায় ছিল, তারপরে কেতুকি কুশারি ডাইসনের লেখাতে ছিল, যে স্প্যানিশ ভাষী অঞ্চলে আপনার তারপরে লেখাতেও ছিল, ওর নাম কি, শ্যামাপ্রসাদ গঙ্গোপাধ্যায় এবং শিশির কুমার দাস, বা আরো কারো কারো লেখায়
যে ওই অঞ্চলে রবীন্দ্রনাথ নিয়ে একটা একটা চর্চার কিন্তু আনএক্সপ্লোরড ছিল, টোটালি মানে আবিষ্কৃত ছিল না অবশ্যই, ব্যাপারগুলো, হ্যাঁ। আভাসটা ছিল এরকম। হ্যাঁ হ্যাঁ। তো আমি ওখানে যাওয়ার পরে তো বই, তারপরে লাইব্রেরিতে গিয়ে এমন অনেক কিছু তথ্য পেলাম যেগুলো আমার মনে হলো যে মানে যেহেতু এই তথ্যগুলো আগে কেউ হুম, লেখেননি বা লিপিবদ্ধ করে রাখেননি, তো আমার মনে হলো যে আমার মানে উচিত এই বিষয়গুলো নিয়ে লেখা। এইভাবে লিখতে লিখতে পরে দেখা গেল যে গোটা লাতিন আমেরিকায় আপনি আপনার পুরো দক্ষিণ আমেরিকা আপনি যদি বলেন, হুম, 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 সেটা কিন্তু একটা বিরাট একটা ভূমি, বিরাট একটা আয়তন, এবং সেখানে অনেকগুলো দেশ, এবং সেই দেশগুলোতে রবীন্দ্রনাথ নিয়ে যে চর্চা হয়েছিল, হুম। এবং আপনি তো জানেন রবীন্দ্রনাথের দ্বারা এমন বড় বড় কবি যারা প্রভাবিত হয়েছিলেন, যেমন পাবলো নেরুদা। হুম। পাবলো নেরুদার একটা কবিতা আছে যেটা হুবহু, প্রায় হুবহু আপনার মানে রবীন্দ্রনাথের কবিতারই মানে অনুস্মৃতি। পাবলো তো নেরুদা সেটা তো ভারতের সাথে অন্য সংযোগ আছে। হ্যাঁ, ভারত তো মিয়ানমার এইসব জায়গায় মিয়ানমারে, হ্যাঁ, উনি ইয়ে ছিলেন, ডিপ্লোম্যাট ছিলেন। তো যাই হোক, লাতিন আমেরিকার অনেক বড় বড় ভাবুক, দার্শনিক, লেখক, কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, এরা কিভাবে আলোড়িত হয়েছিলেন সেই ইতিহাসটা আমি ধরার চেষ্টা করেছিলাম। সেটাই বেরিয়েছিল আপনার দক্ষিণে সূর্যোদয় নামে ওই বইটাতে। এমনি বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে কেউ কেউ ওই দক্ষিণ আমেরিকায় রবীন্দ্রনাথের অভিঘাত নিয়ে লিখেছেন। যেমন সেটা পার্সন টু পার্সন, একটা হচ্ছে এই যে ওকাম্পো নিয়ে, যেটা ভিক্টোরিয়া ওকাম্পোকে নিয়ে যেটা লিখেছেন কেতুকি কুসারি ডাইসন। কিন্তু গোটা লাতিন আমেরিকায় আরেকটা বই আছে ওকাম্পোর রবীন্দ্রনাথ, হ্যাঁ, ওটা তো একটা অনুবাদ, কিন্তু ওখানে অনেক গবেষণা আছে, সেটাও ঠিক। তো এই দুটো বই ছাড়া আসলে ওইভাবে লাতিন আমেরিকায় রবীন্দ্র চর্চার তেমন কোনো ইতিহাস আমরা জানি না, ছিল না। তো আমি প্রথম সেটা চেষ্টা করেছিলাম। এখন তো আমার কাছে ওইরকম আরেকটি খণ্ড তৈরি করার মতো আচ্ছা আচ্ছা আমার কাছে রসদ জমে আছে, প্রস্তুত হয়ে গেছে। আমি লিখবো। এবং আপনি দেখবেন যে ওই বইটার মধ্যে শুধুমাত্র এইসব তথ্য নয়, আমি দুটো ফটোগ্রাফি, যেটা আলোকচিত্র আমি আবিষ্কার করেছি, যেটা আপনি আগে কোথাও দেখেননি। বাহ, ঠিক আছে। কারণ লাতিন আমেরিকায় রবীন্দ্রনাথের ছবি একমাত্র দেখা যায় রিকার্দো গুইরালদেস নামে একজন ঔপন্যাসিকের সঙ্গে, আর দেখা যায় আপনার ইয়ের সাথে, এই ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে। ঠিক আছে। কিন্তু আমি যে দুটো আবিষ্কার করেছি সে দুটো আরো ভিন্ন, সেখানেও অনেক লেখকের সাথে, এবং তার একজন অনুবাদক ছিল, প্রায় লাতিন আমেরিকাতে প্রথম অনুবাদক বলা যায়, কার্লোস মুসিও সায়েন্স পেইনা, তার সঙ্গে একটা ছবি ছিল আর কি। আচ্ছা। তো যাই হোক, এছাড়া রবীন্দ্রনাথের যারা ছবি এঁকেছেন, প্রতিকৃতি এঁকেছেন, এইরকম 8টা প্রতিকৃতি আছে। আপনি দেখবেন রবীন্দ্রনাথের বিদেশিদের দ্বারা আঁকা প্রতিকৃতির সংখ্যা খুব একটা বেশি নেই, কিন্তু আমি বিশ্বাস করি উনি যেসব দেশে গিয়েছেন সেই সব দেশে অনেকেই হয়তো এঁকেছেন, কিন্তু আমাদের এখানে যেগুলো গবেষণাগুলো সংগ্রহ না করা বা জানে না। যেমন ধরেন চেক ভাষায় যদি থাকে, হাঙ্গেরিয়ান ভাষায় যদি থাকে, এগুলো তো আপনাকে ওই ভান্ডারে গিয়ে আপনাকে খুঁজে বের করতে হবে, সেই জন্য জানে না। তো আমিও জানতাম না, যদি আমি ওই দেশে না যেতাম, ওই ভাষা সম্পর্কে যদি আমার কোনো ধারণা না থাকতো, তাহলে আমার পক্ষে এগুলোর কোনো খোঁজ পাওয়া। আমরা রাজু ভাই আরেকটা প্রসঙ্গে যাব। সেই প্রসঙ্গটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে মেক্সিকোতে ভাগ্যান্বেষণে বা যে কোনো কারণে আপনি গিয়েছিলেন, দীর্ঘদিন থেকেছেন, এবং আমরা আপনাকে দেখছি যে জীবনের হয়তো 10 বছর বা আরো অধিক সময়, 10 বছর, হ্যাঁ, আপনি মেক্সিকো, আমেরিকা, পেরু, আর্জেন্টিনার, কলম্বিয়া এইসব জায়গায় থেকেছেন এবং গিয়েছেন, প্রয়োজনে গিয়েছেন, বা মেক্সিকোতে এবং আমেরিকা থেকেছেন। এই যে থাকা এবং যাতায়াত, সেই জায়গাটা তৈরি হওয়ার আগেই আমরা দেখলাম যে আপনার এক ধরনের গভীরতর আগ্রহ এবং পক্ষপাত স্প্যানিশ ভাষা, স্প্যানিশ সাহিত্য, সংস্কৃতির প্রতি তৈরি হয়েছিল। এবং এই জায়গাটা তৈরি হওয়ার পেছনে, মানে এই যে ল্যাটিন ভাষার প্রতি স্প্যানিশ আগ্রহ, স্প্যানিশ ভাষার প্রতি, সেটা তৈরি হওয়ার পেছনে কারণটা কি? আমরা দেখলাম যে পরবর্তীতে আপনি
অনুবাদও করেছেন অনেকগুলো, যেমন বোরহেস, হুম হুম আরো মারিও ভার্গাস সোসা, তারপর হলো যে মার্কেজের নানান কিছু নিয়ে আপনার কাজ আছে, পাওলো ব্রিতো নিয়ে কাজ আছে, তাহলে অন্যান্য যে অনুবাদ আছে যেমন টেড হিউজ আছে, সিপি কাবাকি আছে, এদের বাইরে একটা বড় অংশ আপনার অনুবাদের কাজের একটা বড় অংশ জুড়ে আছে কিন্তু ল্যাটিন আমেরিকান লাতিন লিটারেচার আমেরিকা, বা স্প্যানিশ লিটারেচার। তো এইটা কেন কিভাবে গড়ে উঠলো এটা আমরা একটু জানতে চাই। এটা ওই আমি তো 99 সালে ওখানে গেলাম। 99 সঙ্গে সালে আরেকটু প্রশ্ন থাকবে, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যাওয়া 99 চলে যাওয়া এবং 10 বছর থাকা, সেটা কি কিছুটা আপনাকে মানে এই বাংলা সাহিত্যের যে পরিমণ্ডল বা সাহিত্য মহল যেটাকে আমরা বলি, সেটা থেকে কি বিচ্ছিন্ন করে ফেলেছে বা করে ফেলেছিল কিনা, সেই প্রশ্নটাও কিন্তু থাকবে। সেটা তো বিচ্ছিন্ন করেছি, কারণ হলো আমি এমন একটা ভাষার দেশে গেলাম। কবিতা লেখার ক্ষেত্রে প্রভাব রেখেছে কিনা? হ্যাঁ, কবিতা আমি লিখেছি, ওখানে থাকতে থাকতে কিছু কবিতা লিখেছি, এবং আমি মনে করি যে দেশাত্মবোধক বলতে যেসব কবিতা বোঝায় আর কি, আমার ধারণা আমি সেক্ষেত্রে একটি ব্যতিক্রমী কবিতা আমি লিখেছি। সেটা পরে আপনি জানবেন, দেখবেন আর কি। আমি তথ্যটা বললাম যে আমার কিন্তু লেখালেখি কমে গিয়েছিল ওখানে যাওয়ার কারণে, কিন্তু একেবারে পুরোপুরি থেমেও যায়নি। দ্বিতীয় হলো এই বাংলা সংস্কৃতির এই পরিমণ্ডল থেকে বাইরে যাওয়ার কারণে আমার লেখা কমে গেছে, এটা সত্য কথা। দ্বিতীয়ত হলো ওই সময়টা আমার যে স্প্যানিশ সাহিত্য পাঠ সেটা কিন্তু হয়েছে। সেই দিক থেকে আমি মনে করি ওই জীবন দাসের মতো না এলেই ভালো হতো, এসে যে গভীরতর লাভ হলো সে কথা বুঝেছি। অর্থাৎ আমি একটা হারিয়েছি, এটা ব্যস্তানুপাতিক। আপনি কিছু হারালে কিছু অর্জন হয়, ঠিক আছে, আবার কিছু অর্জন করতে গেলে কিছু হারায়। হ্যাঁ, তা আমার লেখালেখি কমে গেছে, 10 বছর আমার কোনো বই বের হয়নি, লিখতে পারিনি বলে। তো কিন্তু আমি কিন্তু অন্যভাবে সক্রিয় ছিলাম। যেমন একটা বিপুল এই যে- বিপুল অর্জন হচ্ছে যে আপনার স্প্যানিশ ভাষাটা অর্জন। স্প্যানিশ ভাষা শেখা, জানা এবং ওই ভাষায় পড়াশোনা করা, তো সেটা কিন্তু ঘটেছে এবং সেটারই ফল হচ্ছে আজকে আমি এখন যা লিখছি আর কি, এগুলো। তো আমার কিন্তু দুইটা পর্ব, একটা হলো 99 সালের আগে, যেটা আমি আমার মূল মনোযোগটা ছিল ইউরোপিয়ান সাহিত্য আর কি, আর এরপরে যেটা আমার হয়ে গেছে সেটা হলো লাতিন আমেরিকান সাহিত্য। এখন আপনি বলছিলেন যে কেন লাতিন আমেরিকান সাহিত্য, আরো অন্য কোনো হতে, এখনো সেখানে আমি থেকেছি বলে ওই সংস্কৃতির সঙ্গে বসবাসের কারণে একটা পক্ষপাত তৈরি হয়েছে। কিন্তু এই পক্ষপাতের পেছনে আরো একটা বড় বুদ্ধিবৃত্তিক কারণ আছে। লাতিন আমেরিকান লেখকরা, এমন অনেক লেখক এসেছেন, এবং সেটা শুধুমাত্র বুম পর্যায়ের লেখক না, তার আগেও যারা ইউরোপীয় জ্ঞান, তাদের সাহিত্য সমস্ত কিছুকে চ্যালেঞ্জ করে তারা লিখেছেন। সেই চ্যালেঞ্জগুলো যেমন ধরেন, আমি বোরহেসের প্রতি আমার পক্ষপাতের কারণ, বোরহেস তাকে একবার জিজ্ঞেস করছে, এবং বোরহেসের একটা বদনাম আছে, যে বদনামটা রবীন্দ্রনাথের ছিল, যে রবীন্দ্রনাথকে বিদেশ প্রীতির কারণে, ব্রিটিশ প্রীতির কারণে তাকে নিন্দা করা হয়েছিল। একইভাবে বোরহেসকেও কিন্তু এই নিন্দা করা হতো, ঠিক আছে, বিদেশমুখী, বিদেশ, এমনকি শুধুমাত্র ওইখানকার আর্জেন্টিনার লেখক না, আর্জেন্টিনার বাইরে অনেক বড় বড় লেখক তাকে এই অভিযোগে অভিযুক্ত করেছেন। যেমন আলেহো কার্পেন্টিয়ের, মিগেল আনহেল আস্তুরিয়াস পর্যন্ত প্রকাশ্যই বলেছেন যে উনি 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 হচ্ছেন ইউরোপিয়ান লেখক, স্প্যানিশ ভাষায় লেখে কিন্তু উনি ইউরোপিয়ান। আচ্ছা, ঘটনা হলো বোরহেসের লেখায় ইউরোপীয় সংস্কৃতির প্রচুর রেফারেন্স, লেখক বলেন, সংস্কৃতি বলেন, বিভিন্ন, এমনকি তার গল্পের প্রেক্ষাপট হচ্ছে ইউরোপীয় অনেক অঞ্চলের প্রেক্ষাপট। কিন্তু তারা যেটা বোঝেননি, এই অভিযোগ যারা করেন, তারা যেটা বোঝেননি সেটা হলো, যেটা ফুয়েন্তেস এবং মারিও ভার্গাস ইয়োসা খুব চিহ্নিত করেছেন, যে উনি একজন, মানে উনি একজন ইউরোপিয়ানের চেয়েও এত বেশি ইউরোপিয়ান হয়ে গেছেন, যেটা শুধু একজন আর্জেন্টাইন লেখকই হইতে পারে। আচ্ছা, বুঝতে পেরেছেন বিষয়টা? এবং এর ফলে কি ঘটেছে, একজন ইউরোপীয় তার নিজের সীমাবদ্ধতাগুলো বুঝতে পারে না, কিন্তু একজন বোরহেস সে এত বেশি ইউরোপীয় হয়ে যায় যে সেই ইউরোপের সীমাবদ্ধতাগুলো বুঝতে পারে। এবং উনি বলেছেন যে আমরা আর্জেন্টাইনরা যা হতে চাই তাই হতে পারি। একজন ইতালীয় শুধুই ইতালীয় হওয়ার মনোরম ঝুঁকি বহন করেন,
একজন ব্রিটিশ, শুধুমাত্র একজন ব্রিটিশ হওয়ার মানে মনোরম ঝুঁকি বহন করেন, বলে যে আমরা সব কিছু হতে পারি। এইটা হচ্ছে দুর্দান্ত একটা জায়গা। এবং বোরেসের সমস্ত লেখালেখি আপনি দেখবেন, সে প্রাচ্য, প্রতীচ্য, ভারত, এবং তার লেখার মধ্যে বে অফ বেঙ্গলের কথা আছে, আরবে এসেছে, আরবের অঞ্চল, হ্যাঁ, মানে প্রায় গোটা পৃথিবী, হ্যাঁ, এবং গোটা এক পৃথিবী, অর্থে গোটা ব্রহ্মাণ্ড। আলোকিত। আপনি যদি এল আলেফ গল্পটা পড়েন, যেখানে সে একটা সেলারের নিচে একটা জায়গায় গিয়ে বলতেছে এমন একটা জায়গা আলেফ সে আবিষ্কার করছে যেখান থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু দেখা যায়। আপনি একজন ইউরোপিয়ান একজন লেখক আমাকে দেখান যে এই ঘটনাগুলো ঘটিয়েছে তার নিজের ভাষায়, একজনও পাবেন না। এবং এটা শুধু আমরা আরেকটা প্রসঙ্গে চলে যাবো রাজীব। এটা শুধু আমি বলছি, এটা শুধু বোর্হেস না, এটা মারিও ভার্গাস ইয়োসা, অক্টাভিও পাজ, কিংবা আরো যারা অনেক বড় বড় লেখক আছেন, কার্লোস ফুয়েন্তেস, ঠিক আছে, আপনি দেখবেন এরা, কার্লোস ফুয়েন্তেস বাংলাদেশ নিয়ে লিখতেছে। আমি জানি না হেলি বার্টনের কি এমন আগ্রহ থাকতে পারে বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশ একটা রাজনৈতিকভাবে গৌণ একটা দেশ, যার কোনো অর্থনৈতিক ইয়ে নাই। কারণ কি? কারণ হচ্ছে হেলি বার্টন, এখানে গ্যাস আছে, এখানে খনিজ পদার্থ আছে, এইসব ওনার লেখায়, এইসব কলামের মধ্যে আপনি পাবেন বাংলাদেশের কথা, সত্যজিৎ রায়ের কথা। আপনি একজন ইউরোপিয়ান, আপনি লেখক, আপনি দেখেন বাংলাদেশ সম্পর্কে কি বলতে পারে সে? বাংলাদেশের দারিদ্র্য ছাড়া সে আর কিছুই জানে না। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের আজকের দিনের আলো কমে এসেছে, আমরা যেহেতু ডেলাইটে করছি জিনিসটা, কথাবার্তাগুলা। তো সেই জায়গায় আমি শেষে জানতে চাইবো যে এই যে আপনার ষাটোর্ধ্ব জীবন শুরু হলো, আগামী যে জীবন, অর্থাৎ এটা আমরা আমাদের কথাবার্তা শেষ করার জায়গা, যে আগামীর জীবনের কাছে আপনার প্রত্যাশা, অর্থাৎ আপনি আর যতদিন আছেন, আমরা ধরে নিচ্ছি আপনি 90 বছর আছেন, হ্যাঁ, তো বাকি 30 বছরের কাছে আপনার প্রত্যাশা কি? আপনার জীবনটাকে আপনি কিভাবে দেখতে চান এই 30 বছরের? সত্যিকার অর্থে আমার কোনো প্রত্যাশা নেই, কিন্তু আমি যেটা মানে কারো কাছ থেকে আমার কোনো প্রত্যাশা নেই। নিজের কাছে, আমার নিজের কাছে এক অঘোষিত অঙ্গীকার, সেটা হলো আমি যদি আরো কিছু বছর বেঁচে থাকি, আমার অসমাপ্ত অনেক প্রকল্প আছে, অসমাপ্ত অনেক মানে এমন কিছু স্বপ্ন আছে যেগুলো আমি বাস্তবায়িত করতে চাই। যেমন সেগুলো সবটাই হচ্ছে লেখালেখিকে ঘিরে। অক্টাভিও পাজ নিয়ে আমার একটা বই বেরোনোর কথা, মানে পরিকল্পনা হচ্ছে, বেশ কিছুদিন আমি এগিয়েছি। মানে ভারত এবং অক্টাভিও পাজ, এই সম্পর্কগুলোর কে মাথায় রেখে তার রচনা রাশির মধ্যে যে ভারত ভাবনার বিকাশ কিভাবে ঘটছে সেই জিনিসগুলো মানে চিহ্নিত করা আর কি। সে এরকম একটি বই। তারপরে হচ্ছে আপনার নজরুল ইসলাম নিয়ে আমার একটা, খুব বেশি বড় নয়, ছোট আকৃতিরই হবে, হয়তো 100 বা 150 পৃষ্ঠার এই বইটা আমি লিখতে চাই। যে নজরুল ইসলাম কেন উপেক্ষিত? আমরা অনেক সময় এর পেছনে অনেক সাম্প্রদায়িক কারণ বলি, ইয়ে বলি, সেটা পশ্চিমবঙ্গেও অনেকটা উপেক্ষিত, আর আমাদের এখানে সেভাবে উপেক্ষিত না হলেও অবমূল্যায়িত। তার শুধু ইসলামী দিকগুলোকে আমরা হয়তো ফোকাস করে তাকে মহিয়ান ভাবছি। এই জিনিসগুলো কেন ঘটছে, আসলে কারণটা কি, সেই জায়গাগুলো চিহ্নিত করা। এছাড়া আরো অনেক টুকটাক, অনেক বোর্হেস নিয়ে আমার আলাদা করে একটা বই। কাজগুলো তো আমরা দেখবই, কিন্তু আসলে আমরা যদি ইম্প্যাক্টের জায়গা দেখি, এই যে আপনি বলছিলেন যে ইসলামের জায়গা থেকে দেখা, আমরা একটা এর মধ্যে ধরেন যে জীবনে ওই যে 30 বছরের জীবনের কথা বলছিলেন, সেখানে নানান ধরনের প্রভাব, অপপ্রভাব, রাজনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব এসে জীবনে পড়বে, নানান অভিজ্ঞতা তৈরি করবে, নানান প্রতিক্রিয়াও তৈরি করবে হয়তো আমাদের জীবনে। কিন্তু এখনকার যে জায়গাটিতে, এখনকার যে সময়টিতে আমরা বসবাস করছি, সেই জায়গাটিকে মানে একদমই যদি জায়গা বলতে বা আমাদের বাংলাদেশ চিহ্নিত করে বলি, সেই সময়টাতে বসে আপনার মানে স্বপ্ন দেখতে কেমন লাগছে? বিশেষ করে ধরেন যে আমরা যখন একটা মানে চারপাশ থেকে লেখালেখির বা চিন্তার স্বাধীনতার প্রতিকূল পরিবেশ, সেটা যখন মোকাবিলা করছি, এটা খুবই দুঃখজনক যে আমাদের চিন্তার স্বাধীনতা কখনোই খুব একটা ছিল না আসলে। তারপরে আপনি যদি ধর্মীয় প্রসঙ্গের কথা বলেন, 60-এর দশক এখনকার চেয়ে অনেক বেশি উদার ছিল। অথচ 60-এর দশকে পাকিস্তান সরকার, ঠিক আছে, পাকিস্তান সরকার যারা ইসলামকে ব্যবহার করতে চেয়েছে, মানে এই দেশে সরকার চায় নাই এখন পর্যন্ত, আমি দেখছি যে সবাই চেয়েছে। আমি সেটাই দেখছি যে আপনি যদি এই যে রাজনৈতিক যে সংস্কৃতির কথা যদি বলেন, আমরা পাকিস্তান থেকে একটু আগাইনি। শুধুমাত্র আমাদের দেশটা স্বাধীন হয়েছে, এইটা একটা ব্যতিক্রমী ঘটনা, এটা একটা
অসামান্য একটা অসাধারণ একটা ঘটনা এই এলাকায়, এই মানে দক্ষিণ পূর্ব এশিয়ায়, যে একটা দেশ, যেই দেশ হচ্ছে মুসলিম প্রধান, সেই দেশ মুসলমানিত্বের অজুহাতে বা ইয়ে ধরে দেশটা স্বাধীন হচ্ছে না, স্বাধীন হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ একটা মন্ত্র সেটাকে ইয়ে করে, ঠিক আছে। এটা কিন্তু আপনি দেখবেন, আপনি এই অঞ্চলে এরকম ঘটনা পাবেন না। আমরা হ্যাঁ এরকম ঘটনা নেই, ঠিক ঠিক আছে। আমরা যে এখন- আন্দোলনটা হয়ে গেল সেটা তো খুব সম্প্রতি হ্যাঁ। বছর খানেক আগে, অর্থাৎ জুলাই জুলাই, 24, হ্যাঁ হ্যাঁ তার পরবর্তীতে আপনাকে আমরা সক্রিয় দেখেছিলাম, নানান লেখালেখি করেছেন, হ্যাঁ। লেখার জায়গা থেকে সক্রিয় ছিলেন। হ্যাঁ আপনার মধ্যে এক ধরনের প্রত্যাশাও ছিল। সেই প্রত্যাশা বা স্বপ্ন, সেই স্বপ্নভঙ্গের জায়গাগুলো কি কি ঘটেছে এর মধ্যে? স্বপ্নভঙ্গ যদি বলেন, আমি বলবো যে পুরোটাই ঘটেছে স্বপ্নভঙ্গ। কিন্তু আমি আবার এটাও বলবো না যে ওই আন্দোলনটা কি আসলে দরকার ছিল কিনা, বা ওই আন্দোলনটা ব্যর্থ হয়েছে কিনা। এর মধ্যে ব্যর্থতা এবং বা সফলতা দুটোই আসলে পাশাপাশি আছে আর কি। ব্যর্থতা হলো যে, যেটা বললাম, পাকিস্তান আমল থেকে আমরা অনেক মৌলিক কতগুলো প্রশ্নের ক্ষেত্রে আমরা একটু এগোতে পারিনি। এমনকি আপনি দেখেন শিক্ষা কমিশন, সেই কি জানি কুদরতি কুদার, যে ওনার যে শিক্ষা প্রস্তাব ছিল, এমনকি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে শিক্ষা প্রস্তাবগুলো ছিল, এগুলো আমরা কিছুই এগোতে পারিনি, বরং উল্টা ভূতের পায়ের মতো পিছন দিকে চলে গেছে। এবং সেটা আওয়ামী লীগ আমলে, যে আওয়ামী লীগের মূল ইয়ে তো ছিল ধর্মনিরপেক্ষতা, তারাও এই বিষয়গুলোর সঙ্গে আপোষ করেছে। এবং এই সমস্ত আপোষের সমস্ত কিছুর এখন এই যে যোগফলগুলো আমরা দেখতে পাচ্ছি এই সময়ে, ঠিক আছে, যেখানে ধর্ম এখন একটি প্রধান বিষয় হয়ে গেছে। আমি বলছিলাম যে পাকিস্তান আমলে আপনি ধর্ম নিয়ে অনেক কথা বলতে পারবেন, এবং আপনি ওই সময়ে ধর্ম নিয়ে এমন অনেক কথা বলা হয়েছিল যেগুলোর জন্য তাদেরকে কারারুদ্ধ হতে হয়নি, জবাবদিহিতারও প্রশ্ন মানে মুখোমুখি হয়নি। কিন্তু আজকে আপনি ধর্মের পান থেকে চুন খসে গেলে আপনাকে মানে ইয়ে ঘোষণা করা হচ্ছে, কি বলে এটাকে, এই মানে অবাঞ্ছিত শুধু না, আপনাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এই জায়গাটা একজন লেখক, হুম যখন আমি আবারও ওই কথাটাই যাব যে আপনি 60-এর পরে এসে যখন আরো 30 বছরের জীবন কল্পনা করবেন, হুম তো আমার এখন প্রশ্ন হচ্ছে যে যখন একজন লেখক তার বাকি জীবনটাকে দেখে একটা স্থান এবং কালের পরিপ্রেক্ষিতে এবং তার লেখালেখির পরিপ্রেক্ষিতে যখন দেখে, তখন কি সে আসলে এই বাস্তব পরিস্থিতিকে ইকুয়েট করে, নাকি বাস্তব পরিস্থিতিকে উপেক্ষা করেই সে এক ধরনের তার যে তুইও বাস্তবতা থাকে, নিজের ভেতরকার বাস্তবতা, সেটার ভিতরে বসবাস করে? আমি লেখক হিসেবে আমি বিশ্বাস করি লেখকের সামাজিক দায়বদ্ধতা আছে, এমনকি রাজনৈতিক দায়বদ্ধতাও আছে। কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না হয়েও তার রাজনৈতিক দায়িত্ব আছে, আমি এটা বিশ্বাস করি। সেই বিশ্বাস থেকে যদি আমি বলি, আমি বিভিন্ন সময় সেই ভূমিকা পালন করেছি লেখালেখির মাধ্যমে, আপনি সেটা জানেন। আগামী বছরগুলোতে আমি যদি বেঁচে থাকি, সেই একইভাবে সেই লড়াইটা জারি থাকবে। প্রত্যেকটা জাতি তার সীমাবদ্ধতা যেমন আছে, প্রত্যেকটা জাতির সম্ভাবনাও আছে। একজন লেখকের, একজন শিল্পীর কাজ হচ্ছে সীমাবদ্ধতাগুলোকে চিহ্নিত করা এবং সেগুলোকে সমাজ থেকে উচ্ছেদ করা এবং তার সম্ভাবনার দরজাগুলোকে খুলে দেওয়া। এটা হচ্ছে প্রত্যেক লেখক, প্রত্যেক শিল্পীর কাজ। আমি আগামী যতদিন বেঁচে থাকবো, এই লড়াইটা আমার জারি থাকবে। সেটা আমি কবিতাও লিখবো, রাজনৈতিক বিষয়ে আমি কবিতা লিখেছি, হ্যাঁ, প্রেমের বিষয়ে কবিতা লিখেছি, চূড়ান্ত রকমের যৌন কবিতা লিখেছি, চূড়ান্ত রকমের যৌন কবিতা লিখেছি। এই সমস্তই হচ্ছে আসলে আমার লড়াইয়েরই অংশ। আমি মনে করি রাইটিং ইজ এ ফাইটিং, লেখা একটা লড়াই। ধন্যবাদ। সেটা আমরা অনেক কথা, যে ফর্মেই হোক না কেন, অনেক বিষয় নিয়ে আসলে আলোচনা করতে চাইলাম, আলোচনা করলামও বলতে পারছি না এই কারণে। না, তবে অনেক বিষয়ে আলোচনা হলো, সেটা একটু বিভিন্ন বিষয়ে একটু ছুঁয়ে দেখা, একটু পরখ করে দেখা, একটু নাড়াচাড়া করে দেখার মতো করে গেলাম, এবং আপনি একটা দীর্ঘ সময় দিলেন আজকে আমাদেরকে, এই জন্য আপনাকে অনেক 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 না, আপনাকেও ধন্যবাদ। কারণ আমি আপনার সঙ্গে যে কথাগুলো বলার সুযোগ পেলাম, এটা তো আপনি প্রশ্ন না করলে আমার বলা হতো না, এগুলো অকথিত থেকে যেত, ঠিক আছে। ওই যে শঙ্কর ঘোষের একটা বই আছে, কি যেন, অনেক শব্দই
নিঃশব্দ রয়ে গেল আর কি। তা আপনি না, তারপর আমাদের আলোচনার মধ্যেও এরকম অনেক শব্দ নিঃশব্দ রয়ে গেল, সেটা হয়তো হ্যাঁ। যারা এই আলোচনাটা শুনবেন তারা হয়তো বুঝে নেবেন, আমরা আশা করি। না, নিশ্চয়ই নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে।